টার্গেট ফোকাস নিয়ে আছি তার মধ্যে সেটা হচ্ছে ফর্মুলেশন অফ প্রপার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন কারিকুলাম ফর বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড প্রিভেন্ট ড্রপ আউটস। আমরা কিন্তু এই ফর্মুলাতেই সে 2021 সাল থেকে আছি, আশা করি 2025 সালের মধ্যে আমরা মোটামুটি এই ফর্মুলাটা সারা বাংলাদেশে একযোগে অ্যাপ্লাই করতে পারবো, সেই টার্গেটে আমরা আছি। তো এই ফর্মুলেশন অফ প্রপার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন কারিকুলাম ফর বাংলাদেশি স্টুডেন্ট, এখানে একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট। বাংলাদেশি স্টুডেন্ট বলার কারণটা কি? এখানে মেইনলি কারণটা হচ্ছে আমরা যে কারিকুলামটা ফলো করতেছি সেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেন স্ট্যান্ডার্ড হয়। তো এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছ থেকে কিছু বিষয় সম্বন্ধে একটু জিজ্ঞেস করব। আপনারা যদি সম্ভব হয় আমাকে একটু চ্যাটের মধ্যে উত্তর দিবেন। যে আমরা সবাই জানি মোটামুটি যারা আহ, একটু রোবোটিক্সের নামটা শুনছি, মোটামুটি সবাই একটুকু জানি যে কি, যে রোবোটিক্সের বা রোবটে কাজ করতে গেলে আমার প্রোগ্রামিং করতে হয়, প্রোগ্রামিং অবশ্যই দরকার হয়। তো এই প্রোগ্রামিং সি আমাদের কিন্তু একাডেমিক কারিকুলাম বা পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু প্রোগ্রামিং সি আছে। এখানে যারা অলরেডি ইন্টারমিডিয়েট পড়তেছেন বা ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছেন, তারা একটু আমাকে চ্যাটের মধ্যে উত্তর দিবেন যে আমরা সর্বপ্রথম প্রোগ্রামিং ইন সি একাডেমিক ভাবে পড়েছিলাম কোন ক্লাসে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারাই উত্তরটা দিবেন, চ্যাটের মধ্যে জানাতে পারেন। এক্স্যাক্টলি, আমরা ইন্টারমিডিয়েটে যখন পড়তেছি তখনই কিন্তু জানতে পারতেছি যে প্রোগ্রামিং ইন সিটা আমরা কোথায়, ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে তখন আমরা পড়েছি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা প্রোগ্রামিং সি ছাড়া, এই প্রোগ্রামিং সি ছাড়া কিন্তু আমরা রোবোটিক্সের রোবট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো প্রোগ্রামিং কিন্তু করতে পারছি না। কিন্তু একটা ক্লাস 6-7 এর স্টুডেন্টও যদি চায় যে কি একটা রোবট ডেভেলপ করবে, তাহলে তো একাডেমিক ভাবে সেটা পসিবল হচ্ছে না। তো আমরা কি দেখি না যে স্কুলের যারা স্টুডেন্ট আছে তারাও রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, কিন্তু সেটা একাডেমিক কারিকুলামের মধ্যে পড়েনি, পড়তেছে না। তো একাডেমিক কারিকুলামের সাথে সেটা কি হয়ে যাচ্ছে, বৈসাদৃশ্য হয়ে যাচ্ছে। তো আমরা এমন কোনো কারিকুলাম এখানে অ্যাপ্লাই করবো না যেটা আমাদের একাডেমিক বা গভর্নমেন্টাল যে কারিকুলাম আছে সেটার সাথে সাদৃশ্য হয় না। তো দ্যাটস ওয়াই আমাদেরকে একটু কারিকুলামটা ভাগ করে নিতে হয়, যে স্কুল লেভেলের জন্য একরকম, কলেজ লেভেল এবং ইউনিভার্সিটির জন্য অন্যরকম। তো স্কুল এবং কলেজ লেভেলের ক্ষেত্রে বা স্কুল লেভেলের ক্ষেত্রে বলি যে এখানে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু বাংলাদেশের। তো বাংলাদেশের বাইরেও এই রোবোটিক্সের কোর্সটা আরেকটা দেশে পরিচালিত হয়, কিন্তু কারিকুলামটা একটু ভিন্ন। এই রোবোটিক্স ক্যাম্পটা কানাডাতেও পরিচালিত হয়, কিন্তু ওখানকার কারিকুলাম এবং বাংলাদেশের কারিকুলামের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যেখানে দেখা যাচ্ছে যে কি আমাদের আহ, আমি ওখানকার কারিকুলাম অনুযায়ী বলি, ওখানকার ক্লাস 5 বা ওদের ভাষায় যেটাকে গ্রেড 5 বলে, এই গ্রেড 5-এর স্টুডেন্টরা কিন্তু প্রোগ্রামিং সি গ্রেড 5-এ শেষ করে এর পরবর্তীতে গ্রেড 8-এ উঠে তারা পাইথন শিখে। সেই জায়গাতে আমরা প্রোগ্রামিং সি আমাদের কারিকুলামে আছে কিন্তু 11-এ। তো আমিও আপনাদেরকে একটা বিষয় একটু শেয়ার করি। আমি কলেজ কলেজ না ইউনিভার্সিটিতে যখন পড়তেছি তখন একটা কোচিং এর একাডেমিক কোচিং এর আমি ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। সেখানে আমি আইসিটি, আপনাদের যে আইসিটি বইটা আছে সেটাতে যখন আমরা প্রথমবারের মতো একটা ক্লাস করাচ্ছি, তখন কিছু ঝামেলার মধ্যে পড়ি। ঝামেলাটা হচ্ছে এটাই যে ফার্স্ট ইয়ারে যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেখা যাচ্ছে সংখ্যা পদ্ধতি, ডিজিটাল সিস্টেম এবং লজিক গেট গুলো খুব ভালো মতো পড়াতে পারছি এবং সেকেন্ড ইয়ারদেরকেও ভালো মতো পড়াতে পারছি। কিন্তু যখন আমি প্রোগ্রামিং সিতে গেলাম, প্রোগ্রামিং সিতে যাওয়ার পরবর্তীতে যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের আছে, তারা কোনো প্রকার বাধা না দিলেও সেকেন্ড ইয়ারে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু বাধা দেয়। বাধা দেয় বলতে এটা এটা তাদের কাছে কঠিন লাগে, কিন্তু এটা ছাড়াও এ প্লাস পাওয়া পসিবল। আমি আসলে একটু আনাড়ি ছিলাম তখন, কারণ কি এই কারিকুলামটা সম্বন্ধে বা নাম্বার বন্টনের যে সিস্টেমটা আছে সেটা সম্বন্ধে খুব ভালো মতো জানতাম না। তো ওরা কিন্তু আমাকে খুব ভালো মতো ক্যালকুলেশন করে দেখিয়ে দেয় যে এভাবে এভাবে যখন আমরা এটা বাদ দিয়ে অন্যগুলাতে যখন ভালো মতো মনোযোগ দিব, তখন আসলে পসিবল যে আমাদের পক্ষে A+ পাওয়া। তো ওখানে 24 জনের মতো সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিল, যদিও বা প্রায় 18 জনের মতো A+ পেয়েছে, কিন্তু তারা কিন্তু প্রোগ্রামিং সি না করে A+ পাইছে। যেখানে আমাদের কারিকুলামে প্রোগ্রামিং সিটাই আছে ক্লাস 11-12-এ, সেখানেও আমরা বাদ দিয়ে দিচ্ছি ভালো মতো একটা মার্ক পাওয়ার জন্য বা কম পড়ে বেশি মার্ক পাওয়ার জন্য। সেখানে আমি
কিভাবে এক্সপেক্ট করব যে কি একটা স্কুলের স্টুডেন্ট তারা রোবট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে? কারিকুলামটাকে একটু করে আমাদের তখন কারিকুলাম এবং যে মেটেরিয়ালস গুলো আছে ইন্টারন্যাশনাল মেটেরিয়ালস সেগুলাতে তখন একটু চেঞ্জ আনতে হয়। ওকে, এখন দ্বিতীয়ত যে একটা ঝামেলা আসে সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনস। ইকোনমিক্যাল কন্ডিশনসটা নিয়ে আমাদের একটু ঝামেলা আছে। তো আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি এখানে, যারা আছেন একটু উত্তর দিবেন যে এখানে নিজের কম্পিউটার আছে কয়জনের? থাকতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। থাকতে হবে সেটা বাধ্যবাধকতা নেই, একটু হ্যান্ড রাইজ করে জানাবেন। হ্যান্ড রাইজ করে জানাবেন, আমি জাস্ট একটা সমীক্ষা নিচ্ছি। এখানে এখানে আপনাদের কোনো রকমের কম্পিউটার ছাড়াও কিন্তু কোর্স করা পসিবল। কম্পিউটার বা ল্যাপটপ আছে কতজনের? একটু হ্যান্ড রাইজ করে জানাবেন, আমি যাতে পার্সেন্টেজটা একটু ভালো মতো নিতে পারি। অ্যামাউন্টে যদি হিসেব করতে যাই, পার্সেন্টেজ হিসাব করতে গেলে প্রায় কত পার্সেন্ট একটু দেখো তো। প্রায় 30%। মানে হচ্ছে প্রায় 3/1 স্টুডেন্টের নিজের কম্পিউটার আছে। তো বাকি যারা আছে, বাকি যে সকল স্টুডেন্ট আছে তাদের কিন্তু কম্পিউটার নেই। তো কিন্তু আমরা সাধারণত জানি কি যে কোনো একটা রোবটে প্রোগ্রাম করতে গেলে কম্পিউটার বাধ্যতামূলক লাগে। না, এটা বাধ্যতামূলক না। তবে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনস অনুযায়ী, আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন যেটা আছে, আমরা সবাই কিন্তু এখানে স্টুডেন্ট এবং আমাদের নিয়মিত কোনো একটা মেসে থাকতে হচ্ছে বা কোনো একটা বাসায় থাকতে হচ্ছে, ভাড়া বাসা দিয়ে থাকতে হচ্ছে। তো যেটাই হোক আমাদের একটা খরচ যাচ্ছে, সেটা নিজের বাসাতে থাকলে এক রকমের, মেসে থাকলে অন্য রকমের, বা নিজেরা যদি কয়েকজনের ফ্রেন্ডে মিলে বাসা নিয়ে থাকি সেখানে অন্য রকমের। তবে একটা খরচ যায়, যেখানে দেখা যাচ্ছে যে কি আমরা আমাদের যে রেগুলার মেসিং খরচ, থাকার খরচ, তারপরে হচ্ছে টিউশন ফি যে খরচগুলো আছে সেগুলো মিলিয়ে আহ, ঠিকঠাক মতো সেটেলমেন্ট হতে বা ঠিকঠাক মতো রেজাল্ট দিতে বা ঠিকঠাক মতো চলতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। সেখানে 30 থেকে 40 হাজার টাকা মিনিমাম কস্টে একটা কম্পিউটার নিজের কাছে থাকা, সেটা তো বিলাসিতার বিষয় হয়ে যায় একটা স্টুডেন্টের জন্য। দ্যাটস ওয়াই আমাদের বাংলাদেশের রেসপেক্টে স্টুডেন্ট যে ঝরে পড়ে, এখানে যে আমরা প্রিভেন্ট ড্রপ আউটস এর কথা বলছি সেটা এমনিতে না। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন অনেক আহ, আশা নিয়ে এবং অনেক আগ্রহ নিয়ে কিন্তু উপস্থিত হয়েছেন, কিন্তু তারপরেও এখান থেকে স্টুডেন্ট ঝরে পড়ে যায় এই বিশেষ কিছু কারণে। এই কারণগুলো আমরা সবগুলো শনাক্ত করে পরবর্তীতে আমরা চেষ্টা করি যে এই কারণগুলো আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। তো আমি একটু নেক্সটের দিকে যাই। যেমন হচ্ছে একটা রোবোটিক্স এর কোর্স করার ক্ষেত্রে বা রোবোটিক্স এর কাজগুলো শেখার ক্ষেত্রে ন্যূনতম যে সাপোর্ট গুলোর প্রয়োজন হয়, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন যে কি কি সাপোর্ট গুলোর প্রয়োজন হয়, যেগুলো না থাকলেই হয় না। তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের কারিকুলাম। কারিকুলামটা যদি এইরকম হয় যে কি আহ, আমাদের নিজেদের আয়ত্ত করতে কষ্ট হয়ে যায়, এরকম আয়ত্তের বাইরে যদি হয় তখন দেখা যাচ্ছে যে কি আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না। তো এমন একটি কারিকুলাম ফলো করতে হবে যা নিজের একাডেমিক কারিকুলামের সাথে সাদৃশ্য হয়, কোনো রকমের সাংঘর্ষিক যেন না হয়। দ্বিতীয়ত হচ্ছে কোর্স, কারিকুলাম ও প্ল্যান জিরো লেভেল থেকে নির্দিষ্ট একটি কোর্স স্টেপ বাই স্টেপ সম্পন্ন করতে হয়। তো এরকম না যে কি আমি একটা কোর্স আমার ইচ্ছে হলো আমি 5 নাম্বার লেভেলে ঢুকে গেলাম, আমার ইচ্ছে হলো আমি 10 নাম্বার লেভেলে ঢুকে গেলাম। না, এই জিনিসগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়। তো তো এখানে এরকম না যে কি আপনার বয়সের সাথে সম্পৃক্ত। এখানে টেকনিক্যাল পারপাসে বয়স দিয়ে আসলে সিনিয়র জুনিয়র ক্যালকুলেশন করা হয় না। বয়স দিয়ে সিনিয়র জুনিয়র ক্যালকুলেশন করা হয় যদি ম্যাচুরিটি লেভেলের কোন একটা বিষয় আসে। এখানে সম্পূর্ণটা বিষয় আসে নিজের দক্ষতার উপরে, হাতের দক্ষতা এবং মাথার দক্ষতার উপরে। তো আমি যদি মনে করি যে কি আমি তো অনেক একটু বয়স হয়েছে, আমি কেন ছোট বাচ্চাদের জিনিসগুলো ইউজ করব? ছোট বাচ্চাদের জিনিসগুলো সম্বন্ধে তো আমি জানিই না। আর কথা হচ্ছে আমি আহ আপনারা হয়তো বা শুনে থাকবেন, বর্তমানে আছে কিনা জানি না, আমরা ছোটকালে শুনছি যে বয়স্কদের জন্য আলাদা স্কুল আছে, বয়স্কদের জন্য। তো ওনারাও কিন্তু ওখানে এবিসিডি শিখে, ক খ গ ঘ শিখে, যেটা আমরা ক্লাস 1-এ ওঠার আগে, নার্সারির আগে শিখে আসছি। তো শিখার ক্ষেত্রে না আসলে বয়স কোনো ফ্যাক্ট না। তো আমাদের যেটা করতে হয় যে জিরো লেভেল থেকেই আসলে শুরু করতে হয়। তো কোর্স করার ক্ষেত্রে আপনারা এমন কিছু ফলো করবেন যেটা একদম জিরো লেভেল থেকে শুরু করে, বেসিক লেভেল বলছি না, একদম জিরো লেভেল। তো এরপরে তৃতীয়ত যেটা আছে ট্রেনার, মানসম্মত ট্রেনার এবং অভিজ্ঞ অবশ্যই জরুরি। আমি ভালো একজন ডেভেলপার, আমি ভালো রোবট তৈরি করতে পারি, তার মানে এই নয় যে কি আমার পক্ষে আপনাকে ভালো মতো শেখানো পসিবল।
এটা কখনো পসিবল যে আমি সেটা বলতে পারবো না। কারণ কি একজন ভালো ছাত্র যে ক্লাসের ফার্স্ট বয় সে যে ভালো টিচার হবে সেটা কিন্তু আমরা কনফার্মেশন দিতে পারি না। এমনও অনেক টিচার আছে আপনারা হয়তোবা যারা এখানে ইউনিভার্সিটিতে পড়তেছেন বা এর উপরে পড়তেছেন আপনারা কিন্তু বিভিন্ন কোচিং এও ছিলেন। কোচিং এর মধ্যে যে টিচাররা আছে অনেক সময় দেখবেন যে কি আপনাদের স্কুলের টিচার বা কলেজের টিচারের চাইতেও কিন্তু তাদের বোঝানোর দক্ষতা এবং স্টুডেন্টের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তো এখানে ট্রেনারের যে বিষয়টা আছে সেটা হচ্ছে অভিজ্ঞতার উপরে। যে যত বেশি অভিজ্ঞ সে তত বেশি মানসম্মত। এটাই স্বাভাবিক। তো ট্রেনারের ক্ষেত্রে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আফটার ট্রেনিং মেন্টরশিপ। তো মেন্টরশিপের বিষয়টা ঠিক এরকম যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এটাকে আমরা মেন্টর বলি। ট্রেনার সাপোজ আমি আজকের ক্লাসের ট্রেনার হিসেবে আছি। আমি কিন্তু আপনাদের কাছে সর্বোচ্চ থাকলেও কতক্ষণ থাকবো? এই যে যতক্ষণ পর্যন্ত 30 থেকে 40 মিনিট যে টাইমটা বললাম এতক্ষণ থাকবো। কিন্তু এর পরবর্তীতে যদি আপনি কোন রকমের কনফিউশন বা প্রবলেমে পড়েন বা কোন দিক নির্দেশনার প্রয়োজন হয় তখন কিন্তু আমি নেই। তখন আপনাদের যে প্রদর্শক হিসেবে তাকে বলা হয় মেন্টর। এখানে রোবোটিক্স এর ক্ষেত্রে অবশ্যই একজন মেন্টর থাকা জরুরি। এই ক্ষেত্রে তার যে অভিজ্ঞ আহ, তার যে ট্রেনের অভিজ্ঞতা থাকতে হবে সেটা ম্যান্ডেটরি না। কিন্তু সে যে পথে আসছে সেই পথটা যেন আপনাকে দেখাই দিতে পারে এরকম ক্ষমতাটা তার থাকতে হবে। একদম লাস্টে যেটা অবশ্যই ম্যান্ডেটরি সাপোর্ট দিতে হয় সেটা হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। আমরা ইউটিউব আছে, আমাদের কাছে ইউটিউব আছে, বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে। সেখানে আমরা ঢুকলে কিন্তু বিভিন্ন প্রকারের এই রোবোটিক্স এর কার্যক্রমগুলো দেখি, হাউ টু মেক, হাউ টু ইউজ, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতেছি। কিন্তু এই জিনিসগুলা আমরা কিন্তু ফ্রিতেই পাচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা যদি জিনিসগুলো নিয়ে কাজ না করি তাহলে তো দেখা যাচ্ছে যে কি ফুড রিভিউর ব্যাপারে হয়তো বা আপনারা জানেন ফুড রিভিউটা ঠিক এরকম কোন একটা রেস্টুরেন্টে গেল সেখানে খাচ্ছে, ইয়াম্মি অনেক মজা হয়েছে, ঠিক এভাবে কি কি করতেছে, রিভিউটা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যতক্ষণ না পর্যন্ত সেই ফুডগুলো আমাদের মুখের মধ্যে না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে সেই ফিলটা পাচ্ছি না। এক্স্যাক্টলি এখানে রোবোটিক্স এর ক্ষেত্রেও বাই ইকুইপমেন্ট বাই যন্ত্রপাতি বা এখানে যে মেটেরিয়ালস গুলো আছে সেগুলো নিয়ে যতদিন পর্যন্ত আপনি কাজ করেন নাই আপনি কোনোভাবে এক্সপার্ট না। থিওরিটিক্যাল এক্সপার্ট হয়ে এখানে কোনো লাভই নেই। কারণ কি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে কতটা পার্থক্য হয় সেটা যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো যাই হোক, এই ম্যান্ডেটরি সাপোর্ট গুলোর ক্ষেত্রে রোবট স্ক্যাম থেকে রোবোমেন্ট আর যে যে প্রবলেম গুলো সলভ করেছি, দেখুন কারিকুলামে একটা ঝামেলা ছিল, সেই কারিকুলামটা কিন্তু আমরা সলভ করেছি। ওকে। দ্বিতীয়ত প্রবলেম যেটা ছিল কোর্সটা কিন্তু আমরা সম্পূর্ণটা ফ্রিতে স্টেজ 1 থেকে শুরু করে স্টেজ 5 পর্যন্ত সম্পূর্ণটা বিনামূল্যে রাখা হয়েছে। ট্রেনার, মানসম্মত ট্রেনারের যে কথা বলা হচ্ছে 2018 সাল থেকে ফিজিক্যাল এবং 2021 সাল থেকে অনলাইন রোবোটিক্সে পরিচালনার দক্ষ ট্রেনাররাই আপনার ট্রেনিং নিবে, নিজেদের মনোবল। এখন আপনাদের উদ্দেশ্যে আমার লাস্ট একটা প্রশ্ন, এখানে সকলের উদ্দেশ্যে আমার লাস্ট একটা প্রশ্ন। এতগুলো সলভ করার পরবর্তীতে আমরা কিন্তু একটা বিষয় সলভ করতে পারি না। আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সময়। আপনারা যদি বলেন যে কি আমার সময় নেই, আমার পক্ষে আসলে পসিবল না যে কি আপনাদেরকে সময়টা কিনে নিয়ে এসে দেওয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে, এখানে যারা উপস্থিত আছেন একটু হ্যান্ড রেজ করে জানাবেন রোবট স্ক্যাম সম্পন্ন করার মতো নিজের পর্যাপ্ত মনোবলটা আছে কিনা। এই মনোবলটা কিন্তু অনেক বিশাল একটা বিষয়। এটা যদি থাকে আসলে আর কোনো রকমের কোনো বিষয় না। কারণ কি যেখানে প্যাশন আছে সেখানে সময় এবং অর্থ কোনো বিষয় থাকে না, যে কোনো ভাবে ম্যানেজ হয়। একটু হ্যান্ড রেজ করে জানাবেন অথবা চ্যাটের মধ্যে জানাবেন।